রসগোল্লা আবিষ্কর্তাকে তা নিয়ে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ কোর্টে মামলা শুরু হয়েছিল। ভাবতে পারেন, একটা মিষ্টির জন্য শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত যেতে হবে। বন্ধুরা, শুধু কোর্ট কেন, এমন একটা মিষ্টির জন্য তো যা কিছু করাই যায়, তাই না? আচ্ছা বলুন তো, এই যাবৎকালে যত মিষ্টি খেয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি খেয়েছেন কোনটা? বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই উত্তরটা রসগোল্লাই হবে। শুধু ভারত উপমহাদেশেই নয়, এই অঞ্চলে গণ্ডি পেরিয়ে রসগোল্লা বহির্বিশ্বে পাড়ি জমিয়েছিল। তবে যাই হোক, অবশেষে আমরা এই বাঙালিরাই কিন্তু সেই মামলায় জিতে যাই। বিশ্ব পেটেন্ট নির্ধারণী সংস্থা জানিয়ে দেয় রসগোল্লার আদি নিবাস ভারতের পশ্চিম বাংলাতে। বন্ধুরা, জিভে জল আনা এই মিষ্টির ইতিহাস সম্পর্কে জানতে চান? তো চলুন হারিয়ে যায় রসে ভরা এই সাদা বস্তুটির স্বাদে। আধুনিক রসগোল্লার ইতিহাস শুরু হয়েছিল নবীনচন্দ্র দাসের হাত ধরে। নবীনচন্দ্র দাস ছিলেন একজন চিনি ব্যবসায়ী। 1864 সালে কলকাতার জোড়াসাঁকোতে একটি মিষ্টির দোকান দেন তিনি। দোকানটিতে বেশি দিন না চলায় 1866 সালে কলকাতার বাগবাজারে আরেকটি মিষ্টির দোকান দেন নবীন। এই দোকানটির প্রধান মিষ্টি ছিল সন্দেশ। এক পর্যায়ে কলকাতার খানদানি বণিকের জন্য নতুন মিষ্টি তৈরির কথা ভাবতে থাকেন নবীন এবং 2 বছরের চেষ্টায় রসগোল্লা তৈরি করেন। এই প্রসঙ্গে একটি খুব সুন্দর কাহিনী আছে। কিংবদন্তি আছে, নবীনচন্দ্র দাসকে একবার একটি ছোট্ট মেয়ে বলেছিল, চটচটে নয়, শুকনো হাতে মানা, দেখতে হবে ধবধবে চাঁদপানা। এমন মিষ্টি ভূভারতে নাই, নবীন ময়রা এমন মিষ্টি চাই। অক্ষরে অক্ষরে নবীন দাস কথা রাখেন মেয়েটির। ছানা আর গরম চিনির রস মিলিয়ে ঠিক যেন চাঁদপানার মতোই তৈরি করলেন রসগোল্লা। এই রসগোল্লায় মিলিয়ে দিল নবীন দাস আর সেই মেয়েটিকে, যার নাম ক্ষীরোদমণি। বাগবাজারে তৎকালীন বিখ্যাত কবিয়াল ভোলা ময়রার মেয়ে ছিলেন তিনি। নবীন দাসের ঘরণী হয়ে আসেন এই ক্ষীরোদমণি। রসগোল্লা নিয়ে বিস্তর বিতর্ক চলছে অনেক দিন ধরে। তবে 2017 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার রসগোল্লার জিআই ট্যাগ লাভ করে। ফলে রসগোল্লার উৎপত্তি যে পশ্চিমবঙ্গ তা প্রতিষ্ঠা পায়। যতদূর জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুলিয়ার হারাদুল ময়রা আদি রসগোল্লার সৃষ্টিকর্তা। কলকাতার নবীনচন্দ্র দাস আধুনিক স্পঞ্জ রসগোল্লার আবিষ্কারক। তবে অনেক বিশেষজ্ঞদের মতে রসগোল্লার আদি উৎপত্তিস্থল বর্তমান বাংলাদেশের বরিশাল অঞ্চলে, বিশেষ করে পিরোজপুরের ভান্ডারিয়ায় পর্তুগিজদের সময় সেখানকার ময়রাগণ ছানা, চিনি, দুধ ও সুজি দিয়ে গোলাকার এক ধরনের মিষ্টি তৈরি করত, যা ক্ষীরমোহন বা রসগোল্লা নামে পরিচিত। পরবর্তীতে বরিশাল এলাকার হিন্দু ময়রাগণের বংশধররা ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় চলে যায় এবং এরপর থেকে ওইসব অঞ্চলে বিস্তার লাভ করে রসগোল্লা। বন্ধুরা, আগে জেনেছেন নবীনচন্দ্র দাস রসগোল্লার আবিষ্কারক ছিলেন এবং তার পরবর্তী প্রজন্ম এটাকে এগিয়ে নিয়ে যায়। অনেক শুভাকাঙ্ক্ষী তাদের বলেছিলেন যে তাদের এই মিষ্টি তৈরি পদ্ধতিটি নিজেদের নামে পেটেন্ট করা উচিত, তবে তিনি রাজি হননি। এটি কিভাবে তৈরি করবেন সেটা তিনি অনেক লোককে জানিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে তার উদ্ভাবন তখনই সফল হবে যখন এটি সারা দেশের মানুষের কাছে পৌঁছাবে। 1930 সালে নবীনচন্দ্রের পুত্র কৃষ্ণচন্দ্র দাসের ভ্যাকুয়াম প্যাকিংয়ের প্রবর্তনের ফলে রসগোল্লার বিরাট একটা বাজার পাওয়া যায়, যা কলকাতার বাইরে এবং পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের বাইরেও মিষ্টি রপ্তানি করা সম্ভব হয়। কৃষ্ণচন্দ্রের পুত্র সর্দার চরণ দাস কেসি প্রতিষ্ঠা করেন। 1946 সালে এটি দাস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়। বর্তমানে প্লাস্টিকের ক্যানে ভরা রসগোল্লা ভারত, পাকিস্তান ও বাংলাদেশ জুড়ে পাওয়া যায়। পাশাপাশি উপমহাদেশের বাইরে দক্ষিণ এশিয়ার মুদি দোকানেও পাওয়া যায়। নেপালের রাজবাড়িতে রাসপুলি নামে জনপ্রিয় হয়ে ওঠে এই রসগোল্লা। তবে এখানে রসগোল্লার অগ্রযাত্রা থেমে নেই। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো 2016 সালে পরিকল্পিত উপায়ে ভারতীয় মহাকাশচারীদের জন্য রসগোল্লা তৈরি করেছিল। আবার রসগোল্লাকে তাদের 800 বছরের পুরনো নিজস্ব আবিষ্কারক বলে দাবি করে উড়িষ্যা। রসগোল্লার সৃষ্টি নিয়ে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা দুই রাজ্যের মধ্যে একটা মিষ্টি লড়াই শুরু হয়, শেষ হয় সরকারি স্বীকৃতির মাধ্যমে।
পেটেন্ট নির্ধারণকারী সংস্থা জিআই জানিয়ে দেয় যে মিষ্টি কুলশ্রেষ্ঠ রসগোল্লার জন্ম হয়েছিল বাংলার নবীনচন্দ্র দাশের হাতেই। প্রসঙ্গত 1967 সালে পশ্চিমবঙ্গে একবার দুধের সংকট দেখা দিয়েছিল। রাজ্য সরকার হিসেব করে দেখল যে মিষ্টির বাড়বাড়ন্তই এর মূল কারণ। সরকারি নির্দেশে সন্দেশ, রসগোল্লা সহ সব ছানার মিষ্টির ব্যবসা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুধের তৈরি নয় এমন মিষ্টি যেমন জিলিপি, লাড্ডু ইত্যাদি ব্যবসা অবশ্য চালু ছিল। রসগোল্লার অকালে বাঙালিদের মধ্যে বিদ্রোহ দানা বেঁধেছিল। কবি ভূপেন্দ্রনাথ মল্লিক রসগোল্লাহীন সেই সময়ের পরিস্থিতি তুলে ধরে একটি ব্যঙ্গ কবিতা লিখেছিলেন। সন্দেশ কাঁদিয়া কহে রসগোল্লা ভাই, দেশ ছেড়ে চলো মোরা ভিন্ন দেশে যাই। এই রাজ্যে শুনি নাকি দুধের দরকার, আমাদের দূরতাই করল সরকার। থাকো হেতা করুমতি পেঁচালো জিলিপি, দাঁত ভাঙা দরবেশ হয় বিধিলিপি। সাহিত্যের আনাচে কানাচে রসগোল্লার উদাহরণ ভুরি ভুরি রয়েছে। মিষ্টি নিয়ে গদ্য সাহিত্যের আলোচনা এলে সৈয়দ মুস্তফা আলীর কথা আমাদের প্রথমেই মাথায় আসে। তিনি রসগোল্লার গল্পে চান্ডদার কথা লিখেছিলেন, যিনি রসগোল্লা নিয়ে বিদেশে যাচ্ছিলেন। কাস্টম হাউজে সেই মিষ্টির প্যাকেট বাধ্য হয়ে খোলার পরে সবাইকে সেটা বন্টন করে দেন চান্ডদা। রসগোল্লার রসে এমনকি এয়ারপোর্টের বড় কর্তারাও সেদিন ডুবে গিয়েছিলেন। বাঙালির সুখ ও শোকে আছে মিষ্টি, ভাষায় ও কথায় আছে মিষ্টি, আর মিষ্টি মানে রসে ভরা রসগোল্লা। তর্ক বিতর্ক যাই থাকুক, রসগোল্লার চেহারা ও উপাদানের তারতম্য যতই থাকুক না কেন, বঙ্গজীবনের অঙ্গ রসগোল্লা যুগের পর যুগ ধরে অবিচ্ছেদ্য হয়ে থাকবেই। বন্ধুরা, আপনারা কি রসগোল্লা পছন্দ করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।